বাজেট অধিবেশন শুরু 7 জুন, পেশ ও পাশ হবে 2026-27 অর্থবছরের আয় ব্যয় পরিকল্পনা। দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে টিআইবিকে প্রধানমন্ত্রীর আশ্বাস, ওয়াকফ সম্পত্তি লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকার। পুশব্যাক ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের, আইনি প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক মাধ্যমে নিষ্পত্তির আশ্বাস। এবং 12 মে থেকে ঈদুল আজহা উপলক্ষে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল, দোকানপাট। অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনিমা বিনতে তাহের। 7 জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে লেজিসলেটিভ সাপোর্ট উইং প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংবিধানের 72 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি 7 জুন বিকেল 3টায় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। এর আগে গেল 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল, যা গেল 30 এপ্রিল শেষ হয়। এবারের অধিবেশন বর্তমান সংসদের জন্য গুরুত্বপূর্ণ। এতে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ এবং পাশ হবে। সুশাসন ও দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করতে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আর ওয়াকফ সম্পত্তি লুটপাটের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সপ্তাহের শেষ কর্মদিবসে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক শাফিজ উদ্দিন আহমেদ। এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে নিজ দপ্তরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, দেশে বর্তমানে প্রায় 6,14,117 একর ওয়াকফ সম্পত্তি রয়েছে। 2,12,000 একর হলো ওয়াকফে আওলাদ, আর 3,77,120 একর হলো ওয়াকফে লিল্লাহ। মানে প্রধানমন্ত্রীর নির্দেশ হলো লুটপাট করে খাওয়া যাবে না। ওয়াকিফ যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছে, ওয়াকিফের উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে হবে। এ সময় তিনি আরো বলেন, গেল 17 বছরে সঠিকভাবে ব্যবস্থাপনা না হওয়ায় ওয়াকফ সম্পত্তির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। সরকারের পদক্ষেপে 3 মাসের মধ্যেই ইতিবাচক পরিবর্তন সম্ভব বলেও আশা জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ আমাদেরকে দিয়েছে, আমরা যদি ওনার নির্দেশটা সুষ্ঠুভাবে পালন করতে পারি, আপনারা আগামী 3 মাসের পরে আপনি একটা ভালো কিছু শুনতে পাবেন। ওয়াকফটাকেও এমনভাবে সাজাতে যাচ্ছেন, যারা ওয়াকিফ, যারা অপকারী, তারা যে উদ্দেশ্য, যে মহৎ উদ্দেশ্যে করে গেছেন, সেই উদ্দেশ্য যাতে বাস্তবায়িত হয়। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। পরে ডক্টর ইফতেখারুজ্জামান জানান, সুশাসন ও দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে সাধ্যমতো কাজ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিবাচকভাবেই তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে আমাদের সাথে প্রায় 100% একমত এবং চেষ্টা করবেন সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের সাধ্যমতো অগ্রসর হওয়ার জন্য। আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এমন একটা বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় তিনি আরও বলেন, 2028 সালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছে টিআইবি। সরকার যদি মন্ত্রিপরিষদ যদি সম্মত হয় তাহলে সেটির সম্ভাবনা আছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের পর্যায়ক্রমে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয় ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি দাবি করেন, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরেছে। এছাড়া সিলেটের পাথর উত্তোলন নিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট।
2 বছর মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শেষে অবশেষে ব্যারাকে ফিরে যাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। 2024 সালের জুলাইতে উদ্ভূত পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নামেন তারা। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ বাহিনীর কার্যক্রম বর্তমানে পূর্ণ গতিশীল হওয়ায় মাঠ পর্যায়ে সেনা সদস্যদের দীর্ঘমেয়াদে রাখার প্রয়োজন নেই। তবে কোন প্রক্রিয়ায় কিভাবে তারা ফেরত যাবেন সেটি আলোচনা করেই সিদ্ধান্ত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের একটা সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। প্রত্যেক দিন কিছু না কিছু দাগী আসামি, মাদক সংক্রান্ত, সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী, এগুলো অ্যারেস্ট হচ্ছে। এছাড়া সিলেটের পাথর উত্তোলন নিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথাও জানান সালাউদ্দিন আহমদ। কি পরিমাণে, কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনে বিজেপির জয়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কার বিষয়ে বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অবৈধভাবে ভারতে অবস্থানরতদের প্রত্যাবাসন দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এতে বাংলাদেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে নাগরিকত্ব যাচাই সংক্রান্ত 2860টিরও বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বাংলাদেশকে এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন তিনি। রণধীর জয়সওয়াল আরও বলেন, অবৈধভাবে ভারতে অবস্থানরতদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আইনি প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমেই সম্পন্ন করা হয়। You must focus that there is a core issue which needs to be looked into, and I gave you details of the Bangladeshi illegal immigrants whose data we have shared with the Bangladeshi side for their confirmation of their nationality, so that in a smooth manner people can be repatriated, and we expect that Bangladesh will take due action in this regard. 7 জুন শাপলা চত্বর গণহত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এই ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে 14 মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক শেষে এই মামলায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় হেফাজতে ইসলাম। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানকালে মোহাম্মদপুরে 9 জনকে হত্যা মামলায় তাপস নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে 10 মে নির্ধারণ করেছেন আদালত। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। শাপলা চত্বর গণহত্যা মামলার তদন্ত ও বিচার কার্যক্রম নিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক করে হেফাজতে ইসলামের 10 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সংগঠনটির যুগ্ম মহাসচিব ও মামলার বাদী আজিজুল হক বলেন, 2013 সালের ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। যেভাবে গণহত্যা চালিয়েছে, এটার গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেশবাসী দেখতে পায়। পরে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর গণহত্যাকাণ্ডে তথ্য বিকৃতির অভিযোগেও তদন্ত গুরুত্ব পাচ্ছে। কয়েকজন সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি ওই সময় বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন। সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটলো, সেটাকে একেবারেই ভিন্ন খাতে নেবার জন্য তিনি কিছু বিতর্কিত মানুষের বক্তব্য নিয়ে একটা রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটা তিনি জাতির সম্মুখে করলেন, সারা দুনিয়াতে এটা প্রচার করে দিলেন, দিয়ে প্রকৃত ঘটনাটাকে তিনি আড়াল করলেন। এদিকে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাকে 14 মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যা মামলায় তাপস ও নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে আগামী 10 মে নির্ধারণ করেছেন আদালত। উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডিতে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিমান বাহিনী প্রধান সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে আদালতে।
তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চলতি মাসে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেই নীতিমালা জুনের মধ্যেই মন্ত্রিসভায় অনুমোদন পাবে। সকালে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন জ্বালানি মন্ত্রী। তিনি জানান, সৌর বিদ্যুতে বিপ্লব ঘটাতে সোলারে কর ছাড় দেওয়া হবে। দ্রুতই রাজধানীর প্রতিটি বাড়ি সৌর বিদ্যুতের আওতায় আনার কথাও বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ঢাকা শহরে যদি আপনারা যদি প্রত্যেকটা হাউস হোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং প্রাইভেট এন্টারপ্রেনারদেরকে যদি দেই, তাহলে আমি মনে করি যে আমার ঢাকার যে লোডটা আছে অনেক লোড কমে যাবে। আমি মনে করি যে আপনাদের সবই আছে, একটা জিনিস ন্যাশনাল গভর্নমেন্টের পলিসি সাপোর্ট। আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এটাকে সরকারি আদেশ হিসাবে আমরা ছাড়তে পারবো। আসন্ন বাজেটে প্রাথমিক শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে ৫% করার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যার অন্তত ৩ ভাগ বাস্তবায়ন চেয়েছেন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। সকালে আগারগাঁওয়ে শিক্ষা খাত নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে এসব কথা বলেন তারা। শিক্ষকদের দক্ষতা উন্নয়নে সরকারের ইতিবাচক উদ্যোগের দাবিও ছিল তাদের কণ্ঠে। মনিরুল ইসলামের প্রতিবেদন। বিতর্কিত শিক্ষা কারিকুলাম, শিক্ষা খাতে দলীয় প্রভাব, নিয়োগে অনিয়ম সহ নানান কারণেই দীর্ঘদিন দেশের শিক্ষা ব্যবস্থা ছিল খাদের কিনারায়। করোনা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ খাতটি পুরোটাই বিপর্যস্ত হয়। শিক্ষার উন্নয়নে সুখবর দিতে পারেনি অন্তর্বর্তী সরকারও। সংকট উত্তরণে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিতে গুরুত্ব পায় শিক্ষা খাত। এর প্রেক্ষিতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজন করে সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত, বাজেট ও বাস্তবতা শীর্ষক জাতীয় সংলাপ। এতে অংশ নেন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ শিক্ষা খাতের অংশীজনেরা। এ সময় শিক্ষা ব্যবস্থার নানান অসঙ্গতি তুলে ধরেন বক্তারা। উঠে আসে দলীয় প্রভাব, দুর্নীতি, অনিয়ম সহ নানান ইস্যু। পাশাপাশি দলীয় জনমতকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। জনমত জরিপের একটা স্টেপ থাকে যেটাকে অলওয়েজ স্কিপ করে যাওয়া হচ্ছে, আমরা সেটার দিকে যাই না, সেটা অনেক ঝামেলা, তো আমরা হ্যাঁ ভোট না ভোটের দিকে চলে যাই। বক্তারা বলেন, দেশে বৈষম্য দূর করতে হলে শিক্ষাকে গুরুত্ব দিতেই হবে। শ্রেণীকক্ষ ভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন চালু রাখতে চাই। এখন সামনের দিকে যে অর্থনীতি, সেখানে উৎকর্ষতা যদি বিধান করা না যায় তাহলে কিন্তু ওই ফলাফল আমরা পাবো না। আর দলীয় বিবেচনায় নিয়োগ বন্ধের দাবি জানিয়েছে এনসিপি ও জামাত। এই যে পদগুলো যারা হোল্ড করে তাদের আসলে এই পদ হোল্ড করার মতো ক্যাপাসিটি আছে কিনা, এটা নিয়ে আসলে সবারই প্রশ্ন আছে। 13টা ধারা থেকে শিক্ষা ব্যবস্থাকে একেবারে ওয়ান ওয়ে, ওয়ান সিস্টেম, ওয়ান ডেভেলপমেন্ট, এই পলিসি যখন আপনি নিতে পারবেন তখন আমরা টেবিলে চাপড়াতে পারবো। শিক্ষক নিয়োগ দলীয় প্রভাব মুক্ত রাখার কথা উল্লেখ করে গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বৈষম্য দূর করতে ইবতেদায়ী ও কওমি মাদ্রাসাকে প্রাইমারি বোর্ডের আওতায় আনার কাজ চলছে। আমাদের সরকার, আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের বাজেট বাড়ানো এবং সেটা যেন সঠিকভাবে মূল্যায়ন হয়। এডিশনালি বড় দাগে সিভিক এন্ড মোরাল এডুকেশন, এটা যেই নামই আপনি দেন না কেন, এটার জন্য আমরা নতুন প্রাইমারি যে সিলেবাসের উপর আমরা কাজ শুরু করেছি। শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষকদের জন্য নীতিমালা তৈরির কথাও বলেন ববি হাজ্জাজ। নতুন নীতিমালা নিয়ে কাজ চলছে, যে নীতিমালাগুলো তাদের ক্যারিয়ার ওরিয়েন্টেশন, ক্যারিয়ার পাথওয়েজ, এই জিনিসগুলো অ্যাড্রেস করবে। বেতন থেকে রেমুনারেশন থেকে শুরু করে লার্নিং, ট্রেনিং, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট সবকিছু অ্যাড্রেস করবে। এটা প্রচেষ্টা আমরা আছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে হাম ও এর উপসর্গে 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 1524 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা বিভাগে 5 জন, রাজশাহীতে 2 জন, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে 1 জন করে মোট 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে গেল 24 ঘন্টায় নতুন করে 286 জনের হাম শনাক্ত হয়েছে। হামের থাবায় দিশেহারা দেশ, শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছেন অসহায় অভিভাবক। হাম পরবর্তী 1.5 মাস পর্যন্ত নিউমোনিয়া সহ নানা জটিলতায় আক্রান্ত হয়েই বেশি মৃত্যু হচ্ছে শিশুদের। তাই হাম থেকে সুস্থ হয়ে ওঠার পর 1.5 মাস পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশের হাসপাতালগুলোতে হাম আক্রান্ত শিশুদের করুণ আর্তনাদ। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 300 ছাড়িয়েছে। জেলা ও বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলোতে আইসিইউ,
PICU, চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট। তাই অভিভাবকরা সন্তানদের নিয়ে ঘুরছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। প্রায় 15 দিন আপনার এই হসপিটাল ওই হসপিটাল এরকম ঘুরে বেড়াচ্ছে বাচ্চারা বাঁচানোর জন্য। তো বাচ্চার অবস্থা আগে থেকে একটু ভালো, তা পরিপূর্ণ সুস্থ বলা যাচ্ছে না, এখনো অক্সিজেন চলছে এবং খাবারটা আপনার নলের মাধ্যমে চলছে আর কি। শ্বাসকষ্ট তারপরে বেড়ে গেছিল, পরে মহাখালী DNCC হসপিটালে নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পর 3 দিন থাকার পর হাম ভালো হয়েছে। পরে শ্বাসকষ্টটা ছিল তখন আমাদের এই শিশু হসপিটালে রেফার করছে। প্রথম হাম ওঠার পরে সাইরে যাওয়ার পর সুস্থ হওয়ার পরে বাসায় গেছে, তারপরে আবার হচ্ছে এখানে পুরোপুরি সুস্থতা হওয়ার আগে মনে করেন এরকম হালকা থাকতে বাসায় পাঠায় দিচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন নতুন করে আক্রান্তের হার কমছে, তবে হাম পরবর্তী জটিলতা বাড়ছে। এখন নতুন আক্রান্তের হার কমে গেছে, যে নতুন আক্রান্ত হয়ে নিউলি কেসগুলো আমরা কম পাচ্ছি। আমরা যেগুলো আসতেছে সেগুলো হলো যারা আগে হয়ে গেছিল কিন্তু কমপ্লিকেশন হয়ে গেছে, সিভিয়ার ডায়রিয়া, নিউমোনিয়া, এনকেফালাইটিস, আদার ইনফেকশন, সেপসিস, এইগুলো নিয়ে আসতেছে। বেসিক্যালি বেশি আসতেছে নিউমোনিয়া, এবং নিউমোনিয়া যখনই শ্বাসকষ্ট কাশি শুরু হচ্ছে তখন এরা সবাই চলে আসতেছে। এই রোগীগুলো কিন্তু এখন বেশি ভর্তি হচ্ছে এবং এর হার কিন্তু অনেক বেশি। হাম পরবর্তীতে অন্তত 1.5 মাস সতর্ক থাকার পরামর্শ দেন এই চিকিৎসক। আগের যে তার ইমিউনিটি ছিল সেই অবস্থায় ফিরে আসতে 4 থেকে 6 সপ্তাহ লাগে। এই 4 থেকে 6 সপ্তাহ তাকে আবার সে আইসোলেটেড থাকতে হবে, ঘনবসতিপূর্ণ জায়গায় যাবে না, এবং অন্য কোনো জানা মতে যে রোগীগুলো আছে যারা অসুস্থ বাচ্চা তাদের সাথে সে মিশবে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 12 মে থেকে পবিত্র ঈদুল আজহা পর্যন্ত সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল ও দোকানপাট। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিও বার্তায় তিনি জানান, আসন্ন ঈদ ঘিরে তাদের পক্ষ থেকে সরকারের কাছে রাত 11টা পর্যন্ত শপিং মল ও দোকানপাট খোলা রাখার আবেদন করা হয়েছিল। সরকার রাত 10টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। পাশাপাশি অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। মার্কেট ও বিপণন বিতান খোলা রাখার আমরা একটি অ্যাপ্লিকেশন দিয়ে মাননীয় মন্ত্রীকে জানিয়েছিলাম। ইতিমধ্যে আজকে উনি আমাকে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা বিবেচনা করে আগামী 12ই মে থেকে ঈদুল আজহা পর্যন্ত সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত আমরা মার্কেট ও দোকানপাট খোলা রাখতে পারব। চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বন্দরের জলসীমানায় মহড়া চালিয়েছে কোস্টগার্ড। পূর্ব জোন চট্টগ্রাম বন্দরের ও বন্দর সংলগ্ন এলাকায় চ্যানেল ও সমুদ্রপথে সার্বক্ষণিক নজরদারি এবং বহিনোঙরে থাকা বাণিজ্যিক জাহাজসমূহের নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে এ মহড়া চালানো হয়। বহিনোঙরে চোরাচালান দমন, বাণিজ্যিক জাহাজ হতে অবৈধভাবে মালামাল ক্রয় বিক্রয় বন্ধে কাজ করছে কোস্টগার্ড। এজন্য উপকূলীয় অঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সঙ্গে চলমান আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে দাবি করে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব ঠিক থাকলে আগামী 1 সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে লেবাননে ফের ইসরায়েলি হামলায় 4 জন বেসামরিক লোক নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 40 জন। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের সঙ্গে চলমান আলোচনা খুব ভালো হয়েছে এবং যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান খুবই আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায় এবং সমঝোতা হলে তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলেও জানান তিনি। চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এক্ষেত্রে ইরানের জনগণের অধিকার রক্ষার বিষয়ে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
যুদ্ধ বন্ধের উদ্যোগের মাঝেই ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী জাহাজে গোলাবর্ষণ করেছে মার্কিন বাহিনী। অন্যদিকে ইরানে নতুন করে হামলা শুরু করতে চান ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতি নির্ধারকেরা। যুক্তরাষ্ট্রকে পাঠানো বার্তায় এই ইচ্ছার কথা জানিয়েছে ইসরায়েল। এদিকে লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 4 বেসামরিক লোক নিহত এবং প্রায় 40 জন আহত হয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু 7 জুন। পেশ ও পাশ হবে 2026-27 অর্থ বছরের আয় ব্যয় পরিকল্পনা। দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে টিআইবিকে প্রধানমন্ত্রীর আশ্বাস। ওয়াকফ সম্পত্তি লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। পুশব্যাক ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের। আইনি প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক মাধ্যমে নিষ্পত্তির আশ্বাস। এবং 12 মে থেকে ঈদুল আজহা উপলক্ষে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল, দোকানপাট। অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।